দর্শক, ফিরে এলাম ছোট বিরতি পরে। আহ, এই প্রসঙ্গে একটা ব্যাপার আবারও মনে করিয়ে দিতে চাই আপনাদের, যেটা খুব গুরুত্বপূর্ণ, যে আমাদের প্রত্যেক বছরে যে ইমিগ্রান্ট আনা হবে তার মধ্যে 2,32,000 ইকোনমিক ক্লাসে, এছাড়াও ফ্যামিলি ক্লাসে 1,03,500, রেফিউজি ক্লাসে 60,000 এবং হিউম্যানিটেরিয়ান এবং কম্প্যাশনের গ্রাউন্ডের ক্লাসে 5,500। আমি বারবার মনে করে দিতে চাচ্ছি এই কারণে যে সংখ্যাটা কিন্তু একদম নেহায়েত কম না। আবারও মনে করিয়ে দিতে চাই যে আপনাদের মধ্যে প্রবাবিলিটি বা পসিবিলিটি আছে, আপনি নিজেই হয়তো জানেন না। বাট এটা জানবার জন্য সবথেকে বড় যে বিষয়টা, যে আপনাদের প্রি অ্যাসেসমেন্ট, যেটা আমরা হামেশাই করি না এবং যেটা ভেরি ইম্পর্টেন্ট। তো আমি আবারও ফিরে যাব সিদ্দিক আপনার কাছে। সব থেকে বড় যে জিনিসটা, মানে এমবার্গোটা দেখি বাংলাদেশে, যে আইএলটিএস, এটা আনফর্চুনেটলি আমাদের আসলে শিক্ষা ব্যবস্থা এমনভাবে তৈরি, তো এই আইএলটিএসটা একটা বড় এমবার্গো হয়ে যায়। আপনার কোনো সাজেশন বা কোনো আইডিয়া আছে যে আইএলটিএস একটু যদি পুয়ার হয়, কোনো মিটিগেটিং ফ্যাক্টর আছে কিনা যেখানে পজিটিভ ইয়েতে যাওয়া সম্ভব আর কি? আচ্ছা, যদি আপনার মানে প্রশ্নটা অর্থ হয়ে থাকে এরকম যে আইএলটিএস এর স্কোর কম হলেও আমি লিগ্যাল ওয়েতে বা এক্সপ্রেস আসতে পারছি কিনা, সেটার একটা উত্তর কিন্তু আমি আগেই দিয়েছি। 6 এর নিচে নয়, মানে এর নিচে আর সম্ভবই নাই, সেটার কোনো প্রশ্নই আসতেছে না। বাট হ্যাঁ, যদি এর নিচে কোনো পয়েন্ট আসে, সে অনেকের 5 আসতে পারে, 5.5 আসতে পারে, সেক্ষেত্রে তার জন্য প্রভিন্সিয়াল নমিনেশন প্রোগ্রাম কিছু কিছু জায়গায় হতে পারে। আমি আবারও বলছি, কিছু কিছু জায়গায়, নট ইন এভরি প্রভিন্সিয়াল নমিনেশন প্রোগ্রাম। কারণ দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আমি আবারও বলেছি, একটু আগেও বলেছিলাম যখন আমি প্রভিন্সিয়াল নমিনেশন প্রোগ্রাম নিয়ে কথা বলছিলাম, প্রত্যেকটা প্রাদেশিক সরকার তাদের নিজস্ব রিকোয়ারমেন্টের উপরে ভিত্তি করে তারা কিন্তু সিলেকশন ক্রাইটেরিয়াগুলো ডিফাইন করে থাকে। যেমন আমি যদি আমাদের মিস্টার সিনহা বললেন যে আমরা পরবর্তীতে প্রত্যেকটা প্রভিন্সিয়াল নমিনেশন প্রোগ্রাম নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা করব, তার মধ্যে এখন যদি একটুখানি করে আমি বলতে চাই যে প্রভিন্সিয়াল নমিনেশন প্রোগ্রাম অনেক জায়গায় কিন্তু মানে ওই প্রোগ্রামটা এমনভাবে ডিজাইন করা যে আপনার আত্মীয় স্বজন ছাড়া আপনি কিন্তু প্রোগ্রামটা কোয়ালিফাই করবেন না। আবার দেখা যাবে কোনো না কোনো প্রভিন্স এমন আছে যেখানে জব অফার মাস্ট, কিন্তু কিছু কিছু প্রভিন্স আবার আছে যেখানে জব অফার বা আত্মীয় স্বজন ছাড়াও চলে। কিন্তু মিস্টার সিনহা আমাকে যে প্রশ্নটা করলেন যে আইএলটিএস এর স্কোর যদি কমও হয় তারপরও সম্ভব কিনা, হ্যাঁ হতে পারে, যদি ওই পার্টিকুলার প্রোগ্রামের ওই প্রভিন্সে আপনার একজন কোনো আত্মীয় স্বজন থেকে থাকে। কারণ সেই আত্মীয় স্বজন থাকার জন্য কিন্তু একটা বেশ বড় ধরনের পয়েন্ট আছে। তখন যেমন আমি একদম যদি নাম দাগিয়ে বলতে চাই, এসআইএনপি ওআইডি প্রোগ্রাম, অকুপেশন ইন ডিমান্ড প্রোগ্রাম, সেখানে আত্মীয় স্বজন থাকার কারণে 100-র ভিতর আপনি 20 মার্ক পাচ্ছেন। সেখানে কিন্তু আপনার আইএলটিএস 4 and 4.5 হলেও চলে, কিন্তু আপনাকে এটাও মাথায় আনতে হবে আপনার কি আত্মীয় স্বজন সাসকাচুয়ান প্রভিন্সে থাকে। যদি না থাকে আপনার জন্য সেই 4 বা 4.5 থাকাটা কিন্তু প্রযোজ্য নয়। অর্থাৎ আমি যদি আবারও আপনার কাছে ফেরত আসি, 6 লাগছেই। ধন্যবাদ সিদ্দিক। আমি দর্শকদের কাছে আবারও ফিরে যাব। শুধু আমাদের যে ধারণা যে ক্যানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাস এবং প্রভিন্সিয়াল নমিনি ক্লাস, এই দুটো থেকে আমরা সবসময় ফোকাস করি, আসলে বাইরে খুব ইন্টারেস্টিং একটা জিনিস যেটা জানা গেল যে বিজনেস যে ক্যাটাগরি, যার আন্ডারে 3টে সাব ক্যাটাগরি, আমি হামেশাই শুনি যে মিস্টার সিনহা, আই উড লাইক টু গো টু ক্যানাডা, মানি ইজ নট এ ম্যাটার ফর মি। সো পয়সা ফ্যাক্টর না, তার অর্থই না বিজনেস ক্লাসেই বিজনেসের ওই কোটি কোটি টাকা দিয়েই আসতে হবে। বিজনেস ক্লাসে আরও 2-3টে ক্যাটাগরি আছে যেটা আমরা কিন্তু এক্সপ্লোর করি না, কারণ হলো আমরা কনভেনশনালি ওই কোটি কোটি টাকার যে বিজনেস প্রোগ্রাম যেটা, সেটা নিয়ে আমরা আলোচনা করি এবং সেটাতেই আমরা আটকে থাকি। এর বাইরেও 2টো প্রোগ্রাম আছে যে প্রোগ্রামগুলো কিন্তু আমরা এক্সপ্লোর করতে পারি এবং সেই সুযোগটা কিন্তু আমাদের আছে। এবং যেটা সব থেকে বড় বিষয় যে আমাদের ওখানে বিজনেস এন্টারপ্রেনার যারা আছেন তাদের সঙ্গে রিলেটেড ক্যানাডিয়ান যে সমস্ত রিকোয়ারমেন্ট, তাদের প্রচুর বিজনেস কিন্তু আমাদের বাংলাদেশেও আছে, অর্থাৎ আমাদের সাবকন্টিনেন্টে শুধু বাংলাদেশ বলবো না। তো সেগুলো কিন্তু এক্সপ্লোর করা যেতেই পারে, যেটা আমরা করি না। তো এই প্রোগ্রামগুলো আসলে এক্সপ্লোর করতে পারি। আমি ছোট্ট আর 1-2টো বিষয় আলাপ করে আমরা আজকের প্রোগ্রামটা আসলে একদম শেষ পর্যায়ে এসেছি। আমাদের এই যে ক্যানাডা যে ভিজিটাররা আসে, ক্যানাডা ভিজিটাররা এসে কি ভিজিটাররা কাজ করতে পারে কিনা, অর্থাৎ ওয়ার্ক পারমিট পেতে পারে কিনা, খুব সংক্ষেপে যদি এক কথা উত্তর হচ্ছে না।
যদিও শুধুমাত্র এই কোভিড-19 কারণে আমরা এই প্রথম একটা ব্যতিক্রম জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে মার্চের সম্ভবত 17 তারিখ বা 26 তারিখ, এরকম একটা তারিখের কথা আমি এই মুহূর্তে এক্স্যাক্টলি মনে করতে পারছি না, বাট তারিখটা এমনই। এর আগে যারা কানাডাতে অ্যাজ এ ভিজিটর এসছেন, বাট কোভিড-19 কারণে তারা কানাডা ছাড়তে পারছেন না, আটকে গেছেন, শুধুমাত্র তাদের জন্য এই মুহূর্তে একটা স্পেশাল ওয়ার্ক পারমিট দেওয়া হচ্ছে যে ওকে জাস্ট ওয়ার্ক অন অ্যান্ড গেট সাম মানি। এছাড়া কোনো ভিজিটর এখানে এসে কিন্তু এখানে কাজ করতে পারবে না, কোনো লিগ্যাল পারমিট এখানে নেই। তাহলে এই যে আমি এই এক্সেপশন ছাড়া যদি বলি, ওয়ার্ক ভিজিটর ভিসা এসে এটা কি কোনোভাবে ওয়ার্ক পারমিটে কনভার্ট করা সম্ভব কিনা? মোটেই না। আবারও আমি বলবো, উত্তরটা যতটাই মানে অমধুর শোনাক না কেন, বাট মানে এটা একটা তিতা উত্তর, বাট এটাই ঠিক যে ভিজিটর হিসেবে আসলে আপনি ভিজিটর হিসেবেই আবার চলে যাবেন, এটাই হচ্ছে কমিটমেন্ট। আপনি এখানে থেকে ওয়ার্ক পারমিটে সেটা কনভার্ট করবেন, এই রকমের কোনো কমিটমেন্ট যদি কোনো এজেন্ট বা কনসালটেন্ট আপনাকে দিয়ে থাকে, আপনাকে এক কথায় মেনে নিতে হবে এটা একেবারে অসত্য এবং অপ্রাসঙ্গিক একটা ব্যাপার, এটা কখনোই সম্ভব নয়। ধন্যবাদ সিদ্দিক। আমরা আরো আপনার কাছে আরো অন্যান্য প্রোগ্রামে আমরা ডাকবো আপনাকে, আশা করি আপনাকে পাবো আরো ডিটেলসে শুনবার জন্য। দর্শক, আমি আবারও বলতে চাই একদম শেষ পর্যায়ে যে কানাডা এমন একটা দেশ যেটা হলো অভিবাসী প্রবণ দেশ, এবং এই পাইলট প্রজেক্টটা হাতে নেবার কারণটা কিন্তু কানাডার অর্থনীতিকে সচল করা। অর্থাৎ কানাডার অর্থনীতি কোভিড-19 যে এফেক্টেড, এই এফেক্টেড অবস্থা থেকে উত্তরণের জন্য একটা ফিউচার প্ল্যান হলো পাইলট প্রজেক্ট। তো আমরা যেটা ভুল করে বসি যে আসলে কানাডার ইমিগ্রেশনটা কানাডাকে এনরিচ করবার জন্য, অর্থাৎ আমরা কানাডা গভর্নমেন্ট বা আমরা কানাডাতে যাদেরকে আনতে চাই অভিবাসী হিসেবে, তারা এসে কানাডাকে এনরিচ করবে তাদের এক্সপেরিয়েন্স দিয়ে, তাদের অভিজ্ঞতা দিয়ে, তাদের প্রিভিয়াস যে সমস্ত কাজ করেছেন সেগুলো এসে এখানে ইমপ্লিমেন্ট করবে এবং কানাডার ইকোনমিকে আরো সচল করবার চেষ্টা করবে। তো এই সুযোগটা আমরা নিতেই পারি। আমি আবারও বলছি দর্শক, আপনাদের খুব ইম্পর্টেন্ট প্রি অ্যাসেসমেন্ট ছাড়া আপনারা দয়া করে কোনো রকমের বিভ্রান্তিকর তথ্য দিয়ে বা তথ্য নিয়ে কনসালটেন্ট হোক আর লয়ার হোক, আপনারা যাচাই বাছাই করে নেবেন। সম্ভব আপনার প্রি অ্যাসেসমেন্টই আপনাকে বলে দেবে। আপনি যখন প্রি অ্যাসেসমেন্টে 1-to-1 জাবেন, আপনিই জানতে পারবেন, আপনি বুঝতে পারবেন যে আপনার কোথায় দুর্বলতা, কোথায় আপনার সব থেকে সবল দিক। ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য। পরবর্তী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাওয়ার আগে আমি মিস্টার সিদ্দিক আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসবার জন্য, এবং আশা করছি এরপর ডাকলে নিশ্চয়ই আপনি আসবেন। অবশ্যই মিস্টার সিনহা, এবং আমিও খুব মানে খুশি হচ্ছি বা আমারও ভালো লাগছে যে আমার যে মানে যতটুক নলেজ আমি এই পর্যন্ত পেয়েছি, আমি বাংলাদেশিদের জন্য যদি কিছুটা করতে পারি এই নলেজের মাধ্যমে, যে অন্তত ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কোনো কিছু কথা বলা, সেটাই আসলে আমার জন্য ভালো একটা জিনিস, যে ঠিক আছে আমরা ধোঁয়াশার ভিতরে নাই, কিছুটা সহজ এবং সঠিক নলেজ আমরা পাচ্ছি। আমি অবশ্যই আসবো এই প্রোগ্রামে যদি আমাকে আবার ডাকা হয়, এবং চেষ্টা করব আমাদের বাংলাদেশিরা যারা আছে তাদের জন্য কন্ট্রিবিউট করতে। ধন্যবাদ সবাইকে। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে।